আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে এবং যখন পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসে, সেই পেশেন্টকে আমরা আসলে কীভাবে ইভ্যালুয়েট করব বা সেখানে আমাদের অ্যাপ্রোচ আসলে কেমন হবে। সো আজকে আমরা আলোচনা করতে চাই কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমাদের যে সিমটম থাকে সেই সিস্টেম অ্যানালাইসিস নিয়ে, এবং সিমটমের মধ্যে নর্মালি একটা পেশেন্টের যদি কার্ডিওভাস্কুলার কন্ডিশন থাকে আমরা আসলে কী কী ধরনের সিমটম নিয়ে তাদেরকে আসতে দেখি। সো সবচেয়ে কমন যে সিমটমটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে সেটা হচ্ছে চেস্ট পেইন। চেস্ট পেইন ছাড়াও আরও কিছু পার্টিকুলার সিমটম নিয়েও পেশেন্ট ইউজুয়ালি আমাদের কাছে আসতে পারে, সিমটম বা কিছু সাইন। যেমন কমনলি আমরা আর কী কী দেখি, অনেক পেশেন্ট আমাদের কাছে ব্রেথলেসনেস নিয়ে আসে। তাহলে এর বাইরে ব্রেথলেসনেস সবচেয়ে ফ্রিকোয়েন্টলি আমরা আসলে এই দুইটা জিনিস দেখি, চেস্ট পেইন অ্যান্ড ব্রেথলেসনেস। এর বাইরে এক্সট্রা কিছু পেশেন্ট হয়তো বা একটা লেগ এডেমা নিয়ে আসতে পারে। হ্যাঁ, পেরিফেরাল এডেমা আমরা পাচ্ছি বা লেগ এডেমা পাচ্ছি। পেরিফেরাল এডেমা নিয়ে কিছু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা আমরা যদি ক্লিনিক্যাল সাইন হিসেবে বলছি বাইব্যাজাল ক্রেপিটেশন পেতে পারি, তাই না? আমরা যদি লাংটাকে অস্কালটেট করি, বেজ অফ দ্য লাং, পেছন থেকে যদি বেজ অফ দ্য লাং যদি অস্কালটেট করি, সেখানে আমরা অনেক সময় ক্রেপিটেশন পেতে পারি। তাহলে দেয়ার মাইট বি সাম ক্রেপিটেশন ইন দ্য লাং, দেয়ার মাইট বি সাম ক্রেপিটেশন। তাহলে চেস্ট পেইন, ব্রেথলেসনেস, পেরিফেরাল এডেমা, ক্রেপিটেশন, মোটা দাগে আমাদের কমন যে সাইন বা সিমটম সেটা হচ্ছে এটা। এর বাইরে আমরা কী কী দেখি, আমরা পেশেন্টের ব্লাড প্রেশারটা দেখতে চাই, সেখানে কম বেশি আছে কিনা, পেশেন্টের পালস দেখতে চাই, কোনো অ্যারিথমিয়া আছে কিনা বা ট্যাকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা, সেগুলো আমরা এর বাইরে আমরা ওভারঅল পেশেন্টের ক্ষেত্রে দেখতে চাই। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সায়ানোসিস বা ক্লাবিং থাকতে পারে বা অ্যানিমিয়াও থাকতে পারে। তাহলে ক্লাবিং, সায়ানোসিস, অ্যানিমিয়া আমাদের এইখানে পেশেন্টের এইগুলো দেখা দরকার। তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে এটা চলে আসে। আর একটা জিনিস আসলে ইম্পর্ট্যান্ট, যদিও এটা ইন্টারপ্রিটেশন আমরা ক্লিনিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আসলে কম করা হয়, বাট ইট শুড বি চেকড, দ্যাট ইজ জেভিপি, জুগুলার ভেনাস প্রেশার। তাহলে আমরা যখন একটা পেশেন্ট আমাদের কাছে কার্ডিয়াক কোনো একটা কমপ্লেন নিয়ে আসে, কী কী ধরনের সাইন সিমটম নিয়ে আমরা আলোচনা করি, মোস্ট অফ দ্য টাইম আমরা এগুলোই দেখবো। চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, পেরিফেরাল এডেমা, ক্লিনিক্যাল সাইনের মধ্যে ক্রেপিটেশন, ব্লাড প্রেশার, পালস, সায়ানোসিস, ক্লাবিং, অ্যানিমিয়া, জিভিপি, ঘুরে ফিরে এইগুলোর মধ্যেই আমরা ঘুরপাক খাই। কিছু কিছু কেস আছে যেখানে পেশেন্টের হয়তো বা অন টপ অফ ইট একটা হিমোপটাইসিস থাকতে পারে। এখন হিমোপ্টাইসিসের কথা বললে আমাদের মাথায় সবসময় কাজ করে যে এটা মেবি কোনো রেসপাইরেটরি প্রবলেম, যে কাশির সাথে রক্ত আসছে। নট নেসেসারিলি এটা সবসময় রেসপাইরেটরি প্রবলেম, নট এভরি টাইম। এখানে অনেক কন্ডিশন আছে, অনেক না বাট কিছু পার্টিকুলার কন্ডিশন আছে কার্ডিয়াক যেখানে পেশেন্ট হিমোপ্টাইসিস নিয়ে আসতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি শুরুতেই এখানে বলে ফেলি, যেমন মনে করি কোনো একটা পেশেন্টের পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করছে। এখন পালমোনারি এম্বোলিজম রেসপাইরেটরির মধ্যেও আলোচনা করা যাইতে পারে, চাইলে কার্ডিওলজির মধ্যেও আলোচনা করা যাইতে পারে। সো পালমোনারি এম্বোলিজমে পেশেন্টের হিমোপ্টাইসিস হতে পারে। আর একটা কন্ডিশন আমি বলতে পারি, সাপোজ মাইট্রাল স্টেনোসিস, একটা ভালভুলার হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস একটা ভালভুলার হার্ট ডিজিজ, এখানেও পেশেন্ট আমাদের কাছে হিমোপ্টাইসিস নিয়ে আসতে পারে। এর বাইরে অন্যান্য আদার কিছু ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে, বা দেখা যাচ্ছে কোনো একটা কার্ডিয়াক কোনো একটা কমপ্লিকেশন থেকে পরবর্তীতে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে গেছে। এটা খুব কমন, দেখা যাচ্ছে কোনো একটা ভালভুলার হার্ট ডিজিজ আছে বা কোনো একটা সেপ্টাল ডিফেক্ট আছে। দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্টের হয়তো বা যে কোনো রকমের একটা ভালভুলার হার্ট ডিজিজ ছিল, অথবা দেখা যাচ্ছে কোনো একটা মনে করো সাপোজ সেপ্টাল ডিফেক্ট, হ্যাঁ, এএসডি হোক, ভিএসডি হোক। তো পরবর্তীতে দেখা যাচ্ছে এইগুলার কমপ্লিকেশন থেকে আমরা দেখি যে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সো এখন যদি পালমোনারি হাইপারটেনশন কোনো একটা পেশেন্টের ডেভেলপ করে, সেটা অন্য যে কোনো সেকেন্ডারি রিজন থেকেও হইতে পারে, তো সেইখানেও পেশেন্টের কিন্তু হিমোপ্টাইসিস হতে পারে। সো এখানে আসলে কাইন্ড অফ একটু বলতে পারি যে রেসপাইরেটরি কার্ডিয়াক কিছুটা এক হয়ে যাচ্ছে, মিলেমিশে যাচ্ছে, ঠিক আছে, বাট এই ডিসকাশনটাও আসলে চলে আসে। তাহলে মোটা দাগে আমরা যখন সিমটম অ্যান্ড সাইন নিয়ে কথা বলি, আমাদের আলোচনা, আমাদের কাজকর্ম সব কিছু এইগুলোকে কেন্দ্র করে। সো আমরা যখন কোনো একটা পেশেন্ট দেখব কার্ডিওভাস্কুলার প্রবলেম নিয়ে আসছে, আমাদেরকে এই প্রত্যেকটা জিনিস অ্যাসেস করতে হবে, মাথায় রাখতে হবে, হিসাব রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে পেশেন্টকে অ্যানালাইসিস করে সিদ্ধান্তে আসতে হবে। সো প্রথমে আমরা এই পার্টিকুলার ক্লাসে
চেস্ট পেইন নিয়ে কথা বলতে চাই যে যখন একটা পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসবে আমরা আসলে এটাকে কিভাবে ইভ্যালুয়েট করব এবং আমাদের অ্যাপ্রোচটা আসলে কি হবে। সবার আগে আমরা আসলে তাহলে শুরু করতে চাই চেস্ট পেইন নিয়ে। ঠিক আছে, তাহলে যে কোনো পেইন ডেসক্রাইব করার জন্য আমাদের আসলে সক্রেটিস, যেটা আমরা আসলে থার্ড ইয়ারে শিখেছি, সেই সক্রেটিস আসলে ফলো করা উচিত। আমি সেটা বলি যে আমাদের এক্সামিনেশন হোক, আমাদের লং কেস হোক, যে কোনো পরীক্ষা হোক, জিপি প্র্যাকটিস হোক, যে কোনো জায়গায় একটা প্রপার ইভ্যালুয়েশন করতে গেলে পেইনকে ইভ্যালুয়েট করে আমাদেরকে যদি সঠিক ক্লিনিক্যাল জাজমেন্টে পৌঁছাতে হয়, সক্রেটিসের কোনো বিকল্প নাই। তাহলে আমরা যখন বলবো যে আমরা চেস্ট পেইনকে ডেসক্রাইব করব, তাহলে ডেফিনেটলি আমাদেরকে আমরা যে পেইন এইটাকে যে আমরা সক্রেটিস মেথডে যে আমরা এটাকে এক্সপ্লেইন করি, সেই মেথডটাকে আমাদেরকে আসলে ফলো করতে হবে। সো আমরা ইভেনচুয়ালি আমরা মানে এখানে কোন কোন ডিজিজ পাই সেটা নিয়ে আমি কথা বলবো, বাট আমরা যখন অ্যাজ এ হোল পেশেন্টকে ফার্স্ট টাইমে কথা বলবো, একটা পেশেন্ট এসে বললো যে ভাই আমার বুকে খুব ব্যথা, সো আমি কিন্তু সক্রেটিস করে আগাবো, বাট পার্টিকুলারলি আমরা এখানে ডিজিজ ওরিয়েন্টেডভাবে আমি আলোচনাটা করতে চাই। তাহলে আমাদের এখন কথা হচ্ছে একটা পেশেন্ট যদি চেস্ট পেইন নিয়ে আসে, চেস্ট পেইনের অনেক কারণ থাকতে পারে। কমনলি কী কী কারণে আমরা চেস্ট পেইন পেশেন্টের ক্ষেত্রে পেতে পারি ইন আওয়ার রেগুলার প্র্যাকটিস? তাহলে সবার আগে যেটাকে আমাদের মাথায় রাখতে হবে, একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসলে সবার আগে যেটা কনসিডারেশন হবে, ইফ ইট ইজ অ্যান অ্যাকিউট করোনারি সিনড্রোম অর নট, অ্যাকিউট করোনারি সিনড্রোম অর নট। এখন আমি কিন্তু এখানে সরাসরি এমআই কথাটা বলি নাই, সরাসরি মায়োকার্ডিয়াল ইনফার্কশন কথাটা বলি না, আমি এখানে বলছি অ্যাকিউট করোনারি সিনড্রোম। কারণ অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট, এখানে আমরা আসলে কয়েকটা স্পেকট্রামে আলোচনা করি। এখানে হতে পারে একটা পেশেন্টের আনস্টেবল অ্যানজাইনা, এখানে হতে পারে একটা পেশেন্টের নন এসটি এলিভেটেড এমআই, যেখানে ইসিজিতে আমরা আসলে এসটি এলিভেশন পাচ্ছি না, আর একটা হচ্ছে আমাদের এসটি এলিভেটেড এমআই, সো যেখানে ইসিজিতে আমরা আসলে চেঞ্জ আমি পাবো। তাহলে এখন একটা পেশেন্ট যদি আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসে, আমাদের সবার আগে এটা কনসিডার করা উচিত যে এটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট নাকি না। এটা ফার্স্ট থিং ফার্স্ট, একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসলে সবার আগে এইটাকে মাথায় রাখতে হবে। এখন কোশ্চেন আসতে পারে এখানে পেশেন্টের এজ গ্রুপের উপর আমরা প্রায়োরিটি দিব কিনা। এখন হ্যাঁ, নর্মালি আজকে থেকে 15-20 বছর আগেও হয়তো বা 40 বছরের নিচে অ্যাকিউট করোনারি সিনড্রোম আমরা হয়তো বা এক্সপেক্ট করতাম না, কিন্তু সত্যি কথা বলতে হচ্ছে এখন আমাদের যে লাইফস্টাইল, আমাদের এই সেডেন্টারি লাইফস্টাইল এবং আমাদের যে ডায়েটারি হ্যাবিট, সো এনভায়রনমেন্টাল সবগুলো ফ্যাক্টর, যেভাবে মানুষ স্মোকিং করে, সো এখন সত্যি কথা বলতে 25 বছর বয়সী মানুষও এমআই নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। দিস ইজ হ্যাপেনিং হেয়ার। 24 বছর বয়সী মানুষ এমআই নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, উই হ্যাভ দিস রেকর্ড। তাহলে এখন আসলে বয়সের দিকে তাকায় আমি বললাম যে ভাই আপনার বয়স 40-এর নিচে, মেবি আপনার এমআই না, আমরা আসলে এভাবে এখন আর চিন্তা করব না। আমার কথা হচ্ছে যে আমরা যে কোনো পেশেন্ট 20 বছর প্লাস যদি আমাদের কাছে আসে, পেশেন্টের অবশ্যই রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হবে ডেফিনেটলি, এখানে কোনো ডাউট নাই। কারণ 24 বছর বয়সে একটা ছেলের কেন এমআই হবে, অবশ্যই সেকেন্ডারি কোনো একটা রিস্ক ফ্যাক্টর সেখানে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে বা থাকার কথা। তাহলে আমরা সেটাকে মাথায় রাখবো, বাট উই শুড এক্সক্লুড ইট ফার্স্ট। তার বয়স 20-এর উপরে হলেও এক্সক্লুড ইট ফার্স্ট, মানে জাস্ট চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া আপনার বয়স 30, আপনার এই বয়সে এমআই হবে না, ডু নট ডু দ্যাট। তাহলে আমরা এখানে অবশ্যই সেটাকে অ্যাপ্রোচ নিব। তাহলে অ্যাকিউট করোনারি সিনড্রোম কিনা। এখন অ্যাকিউট করোনারি সিনড্রোম ছাড়াও আরেকটা কার্ডিয়াক রিজনও পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসতে পারে, সেটা কি ক্রনিক স্ট্যাবল অ্যানজাইনা। ক্রনিক স্ট্যাবল অ্যানজাইনা। সো ক্রনিক স্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এই পেশেন্ট একটা ক্রনিক হিস্ট্রি দিবে। সে যখন হিস্ট্রি দিবে, আমরা যে কোনো একটা পেশেন্টের যখন হিস্ট্রি আসবে যে বলবো আমার প্রচুর বুকে ব্যথা, একটা প্রশ্ন পেশেন্টকে করা উচিত, সেটা হচ্ছে ইজ ইট ইয়োর ফার্স্ট টাইম? এটা কি আপনার আজকেই প্রথম হলো নাকি এর আগেও আপনার ব্যাপারটা ঘটছে? যে কোনো সিমটম যখন পেশেন্ট আমাদের কাছে আসবে, পেশেন্ট কোনো একটা প্রবলেমের কথা জানাবে, অবশ্যই অ্যাজ এ ডক্টর উই মাস্ট আস্ক দিস পেশেন্ট যে আপনার কি এটাই আজকেই প্রথম কিনা, নাকি এর আগেও এই ঘটনাটা কয়েকবার হয়েছে, ইজ ইট ইয়োর ফার্স্ট টাইম অর ইট ইজ হ্যাপেনিং ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সো ডেফিনেটলি এই জিনিসটা জিজ্ঞাসা করতে হবে, কারণ আমি যদি পেশেন্টের অ্যাকিউট কন্ডিশন নাকি ক্রনিক কন্ডিশনকে ডিফারেন্সিয়েট করতে না পারি, আমার ডায়াগনোসিস পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে অবশ্যই ইজ ইট ইয়োর ফার্স্ট টাইম এটা অবশ্যই জেনে নিতে হবে। যে কোনো, এটা শুধুমাত্র চেস্ট পেইনের ক্ষেত্রে না, যে কোনো সিমটমের ক্ষেত্রে আমার অ্যাপ্রোচ এটা হবে যে এটা কি আপনার প্রথম নাকি এর আগেও ঘটনাগুলো ঘটছে, ইজ ইট ইয়োর ফার্স্ট টাইম, এটা জানতে হবে। তাহলে এখন আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম বা ক্রনিক স্ট্যাবল অ্যানজাইনা এই লাইনে যদি থাকি, আগে এইটা দিয়ে আমরা শুরু করি।
তাহলে দেখা যাচ্ছে একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, যেগুলোকে অ্যাজ এ হোল আমি ইসকেমিক হার্ট ডিজিজ বলতে পারি, তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের চেস্ট পেইনের নেচারটা আসলে কেমন হয়, আমরা কিভাবে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইসকেমিক হার্ট ডিজিজের দিকে আসলে বেশি নিব যে পেশেন্টের চেস্ট পেইন এরকম হচ্ছে। তাহলে প্রথম কথা সক্রেটিস করে আগাবো, বাট আমি কি পয়েন্টসগুলোকে বলি। তাহলে এখানে প্রথম কথা চেস্ট পেইনের সাইট, তাহলে সাইট হচ্ছে এখানে রেট্রোস্টার্নাল। এই যে রেট্রোস্টার্নাল এইটা কখনো চেঞ্জ হয় না, রেট্রোস্টার্নাল মানে অলওয়েজ রেট্রোস্টার্নাল, ঠিক এক্স্যাক্টলি এইখানে 100% টাইমস ইট ইজ রেট্রোস্টার্নাল, এখানে কোনো ডানে বামে এদিক ওদিক কোনো কিছু নাই, 100% টাইম ইট ইজ রেট্রোস্টার্নাল, রেট্রোস্টার্নাল চেস্ট পেইন, দিস ইজ দ্য ফার্স্ট কি। সেকেন্ড হচ্ছে এই পেইনের ক্যারেক্টারিস্টিক কেমন। আচ্ছা, তাহলে পেইনের ক্যারেক্টারিস্টিক হচ্ছে পেইনটা খুব হেভি, হ্যাঁ খুব হেভিনেস, অথবা মনে হচ্ছে বুকে কিছু একটা চাপ দিচ্ছে, খুব ভারী লাগছে, তাহলে কনস্ট্রিকটিভ, মনে হচ্ছে খুব ভারী কিছু, কনস্ট্রিকটিভ খুব ভারী কিছু এরকম চাপ দিচ্ছে, এরকম একটা ফিল হয়। যদি অ্যাকিউট এমআই নিয়ে আসে, পেশেন্ট বলবে আমার বুক প্রচণ্ড ভারী হয়েছে, বুকের উপর যেন একটা বিশাল বড় পাথর চাপা দিয়েছে, একটা হাতি যেন পায়ে চাপ দিয়ে এরকম করে রাখছে, এরকম পেইনের কথা বলতে পারে। এখন এই যে পেইন, এখানে অবশ্যই একটু কথা আছে, এই যে আমি পেইনের কথাটা বললাম, এই পেইন পারসেপশনটা সকল পেশেন্টের ক্ষেত্রে সমান হবে না। কীরকম, যে সকল পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে গেছে তাদের ক্ষেত্রে চেস্ট পেইন সিমিলার টাইপ হবে না। অনেক সময় এমন হইতে পারে যে পেশেন্ট একটা চেস্ট ডিসকমফোর্টের কথা বলতেছে, কমপ্লিটলি পেইন ওইভাবে না, একটু অস্বস্তি লাগতেছে, মানে খুব ভারী ভারী যে পেইন, টিপিক্যাল যে পেইনটা আমরা জানি, নট এভরি টাইম দে টক অ্যাবাউট দিস পেইন। তাদের অনেক সময় বলে যে আমার একটু অস্বস্তি লাগছে বা আমার একটু খারাপ লাগছে বা একটু ব্যথা লাগছে, কিন্তু ওইভাবে পেইনটাকে ডিসক্রাইব করে না, কিন্তু তার এমআই হয়ে বসে আছে। কখন এই ঘটনাটা আমরা চিন্তা করব, এক, পেশেন্টের যদি কো এক্সিস্টিং ডায়াবেটিস ম্যালাটাস থাকে। এখন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস ম্যালাটাস, যেখানে পেশেন্টের ডায়াবেটিসটা কন্ট্রোলড না, এখন হইতে পারে পেশেন্ট জানেই না তার ডায়াবেটিস আছে, লং স্ট্যান্ডিং অবস্থায় গেছে, অথবা পেশেন্ট জানে তার ডায়াবেটিস আছে অনেক দিন হয়ে গেছে, দুইভাবেই জিনিসটা হতে পারে। সো লং স্ট্যান্ডিং ডায়াবেটিস ম্যালাটাসে যখন অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের এই পেইন পারসেপশন এগুলাও আসলে কাইন্ড অফ মানে একটু ইম্পেয়ার্ড হয়ে যায়। সো ওই পেশেন্ট পেইন ওইভাবে অনেক সময় বুঝতে পারে না, বা ইনফ্যাক্ট আমি নিজে এরকম অসংখ্য পেশেন্ট পাইছি, ওর চেস্ট পেইনের কথা সে বলেই না, সে হসপিটালে আসে যেই মোমেন্টে তার অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার ডেভেলপ করে, মানে পানি জমে গেছে, শ্বাস নিতে পারতেছে না, তখন সে আসছে, পর ইসিজি করে দেখে এমআই হয়ে গেছে, বাট ও পেশেন্ট চেস্ট পেইন টেরই পায় না। সো চেস্ট পেইন নাও বলতে পারে। তাহলে অটোনমিক নিউরোপ্যাথি থাকলে ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থেকে পেশেন্টের পেইন পারসেপশন বদলে যেতে পারে। আরেকটা পেশেন্ট এই কাজ করতে পারে, সেটা হচ্ছে এল্ডারলি, যাদের বয়স অনেক বেশি, হ্যাঁ দেখা যাচ্ছে 70 প্লাস, 80-90, বিশেষ করে 80-90 এরকম এজ, বা খুব এক্সট্রিমিটি অফ এজ, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও ফিভার অ্যান্ড পেইন পারসেপশন সাধারণ মানুষের মতো না। তাদের হালকা জ্বর হলে আমাদের 104 ডিগ্রি জ্বর আর ওনার 101 ডিগ্রি জ্বর কিন্তু অলমোস্ট ইকুইভ্যালেন্টভাবে চিন্তা করতে হবে। সো বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে তাদেরও পেইন পারসেপশন ইয়াং পেশেন্ট বা 50 বছর একটা পেশেন্টের মতো হবে না। সো এই দুইটা জায়গায় আমাদের একটু কনফিউশন ক্রিয়েট হয়। সো আমাদের আসলে যদি এরকম এজ গ্রুপের, মানে পেশেন্টের হিস্ট্রি নোটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা পেশেন্টের হিস্ট্রি নিতে হবে আপনার ডায়াবেটিস আছে কিনা, বা যদি সে বলে আমার ডায়াবেটিস নাই, স্টিল উই মাস্ট চেক, একটা আরবিএস করে দেখে নিতে হবে সাথে সাথে যে তার র্যান্ডম ব্লাড সুগার কত এবং এল্ডারলি কিনা, তাহলে এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট আমরা পেইনে ছিলাম, তাহলে তার রেট্রোস্টার্নাল পেইন, এবং এই পেইনটা খুবই হেভি ইন নেচার, কনস্ট্রিকটিভ একটা নেচার, এরকম একটা নেচারের কথা বলে। যদি এখন পেইনটা ইসকেমিক হার্ট ডিজিজ হয়, পেশেন্টের পেইনটা আসলে কীভাবে শুরু হয়, নর্মালি এখানে দুই রকম সিনারিও হইতে পারে। একটা হইতে পারে যে সে হেঁটে যাচ্ছিল, সিঁড়ি বেয়ে উঠতেছিল, একটা ভারী কাজ করতেছিল, জাস্ট ওই মোমেন্টে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওই মোমেন্টে তার ব্যথা হয়েছে, অথবা ইট ক্যান অকার অ্যাট রেস্ট, দুইভাবেই হইতে পারে। তাহলে অনসেটটা আসলে দুইভাবেই হইতে পারে, এটা অ্যাট রেস্ট তখনও হইতে পারে, আবার অ্যাট ওয়ার্ক, হ্যাঁ কোনো কিছু একটা করতেছি, হাঁটতেছিলাম বা কিছু একটা করছিলাম, দুই মোমেন্টেই হইতে পারে। নর্মালি ক্রনিক স্ট্যাবল অ্যাঞ্জাইনা যেটা ক্রনিক স্ট্যাবল অ্যাঞ্জাইনা, এটা সাধারণত রেস্টিং অবস্থায় হয় না, এটা সাধারণত কোনো একটা কাজ করতে গেলে হয়, রেস্ট নিলে ভালো লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা বা এমআই,
এই দুইটা আসলে রেস্টিং স্ট্যাটাসেও হইতে পারে, কাজ করার সময়ও হইতে পারে, দুইটা মোমেন্টেই হইতে পারে। এখানে ব্যাপারটা এরকম না যে ঘরে ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম ওই মোমেন্টে হার্ট অ্যাটাক হইতে পারে না, ইটস নট লাইক দ্যাট, এনি টাইম ইট মে হ্যাপেন। এবং এইটা যখন পেইনটা যখন হয়, এই পেইনটার ব্যাপারটা হচ্ছে খুব শর্ট একটা ডিউরেশনের কথা বলবে। সে বলবে যে আমার পেইনটা শুরু হয়েছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। সাধারণত একটা এমআই পেশেন্টের যেই পরিমাণ পেইন সে ফিল করে, একটা আনস্টেবল অ্যাঞ্জাইনা পেশেন্টের যেই পরিমাণ চেস্ট পেইন সে ফিল করে, সে বাসায় কখনো বসে থাকতে পারে না। এটা এমন একটা পেইন, দে ক্যান নট ইগনোর ইট। হ্যাঁ, ইগনোর কখন করে? ওই যে ডায়াবেটিস মেলাটাস বা এলডারলি পেশেন্ট, ও ব্যথাটা টের পায় না, একটু অস্বস্তি লাগে কিন্তু ওই রকম তীব্র ব্যথা অনেক সময় সে টের পায় না। সো এই দুইটা পপুলেশন বাদ, বাট এর বাইরে অ্যাজ এ হোল চেস্ট পেইন এমআই হইলে এত বেশি চেস্ট পেইন হয়, সে সাথে সাথে হাসপাতালে চলে আসে, তারা সাধারণত লেট করতে পারে না। এখন কথা হচ্ছে এই পেন আসলে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা নাকি এমআই লাইনে যাচ্ছে, এসিএস লাইনে যাচ্ছে, সেটা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব। সো যদি এরকম হয় কোন একটা পেশেন্টের ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, তার হিস্ট্রিটা হচ্ছে সে যখন রেস্ট নিচ্ছে তখন সে একটু বেটার ফিল করে, যখন সে রেস্ট নিচ্ছে তখন সে একটু বেটার ফিল করে। কিন্তু যদি এটা এসিএস হয়, অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়, সেটা আনস্টেবল অ্যাঞ্জাইনা হোক বা এমআই হোক, এই পেশেন্ট রেস্ট নিলেও তার আসলে বেটারমেন্ট সে ফিল করে না, অ্যাট রেস্ট দিস পেইন কন্টিনিউস। তাহলে রেস্টিং স্ট্যাটাসে এই পেশেন্টের পেইনের নো ইমপ্রুভমেন্ট, এটা হলো একটা কথা। সেকেন্ড যেটা, এটাও পার্থক্য করার একটা বড় পয়েন্ট, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সাধারণত যে সকল পেশেন্টের ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, তার আসলে একটা লং টাইম হিস্ট্রি দিবে। সে বলবে যেটা আমার মাঝে মাঝেই ব্যথা হয় এবং আমি এটার জন্য নাইট্রোগ্লিসারিন স্প্রে বা ট্যাবলেট এগুলো আমি খাচ্ছি বা এগুলো আমি নিচ্ছি। এখন কাহিনী হচ্ছে যেটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, এই পেশেন্ট যদি এখন একটা জিটিএন স্প্রে নেয়, জিটিএন স্প্রে নিলে তার পেইনটা সাথে সাথে চলে যায়, সে বেটার ফিল করে। কিন্তু এই যে এমআই, অ্যাকিউট করোনারি সিনড্রোম, আনস্টেবল অ্যাঞ্জাইনা, এখানে আসলে জিটিএন স্প্রেতে খুব বেশি একটা ইমপ্রুভমেন্ট হয় না। সো এখানে পেশেন্ট জিটিএন স্প্রে নিক, হ্যাঁ, অথবা সাবলিঙ্গুয়াল ট্যাবলেট নিক, যাই নিক না কেন, হ্যাঁ, দিস পেইন ডাজ নট রিজলভ। তাহলে এইটাও একটা পার্থক্য। থার্ড যেটা, সেটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার টাইমিং। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা সাধারণত 5 মিনিটের বেশি লাস্ট ইউজুয়ালি করে না। ইটস ভেরি আনলাইকলি যে একটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার পেশেন্ট 15 মিনিট আধা ঘন্টা ধরে ব্যথা নিয়ে আসে, ইটস ভেরি আনলাইকলি। কিন্তু এমআই পেশেন্ট ওর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত পেইন কন্টিনিউ করতে পারে, লম্বা সময় ধরে ব্যথা। হ্যাঁ, এই ব্যথাটা কমবে, আস্তে আস্তে কমবে, বাট ইট উইল টেক আওয়ার্স, কয়েক ঘন্টা, 1 ঘন্টাও না, আরও বেশি সময় ধরে তার ব্যথাটা থাকে। তাহলে অ্যাটলিস্ট আধা ঘন্টার একটা টাইম ফ্রেম বলা যেতে পারে যে একটা এমআই পেশেন্ট 30 মিনিট প্লাস পেইনের কথা বলবে, কিন্তু একটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা পেইন কখনো 30 মিনিট ক্রস করে না। তাহলে পেইনের ডিউরেশনটাও আমাকে দেখতে হবে। সো ডিউরেশনটা আমরা মাথায় রাখবো যে কতক্ষণ আসলে তার পেইনের কথা বলছে। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা আসলে সে বলবে যে আমার বুকে ব্যথা উঠছিল, বাট আমি রেস্ট নেওয়ার পর ভালো লাগছে, এখন আমি হাসপাতালে আসছি। সো দুইভাবে জিনিসটা হতে পারে, বাট মূল পয়েন্ট হচ্ছে এই টাইমিংটা আমাকে তাহলে হিসাব রাখতে হবে। এরপরে আমরা কিসের কথা বলবো? এরপরে পেইনটা রেডিয়েট করে কিনা। সক্রেটিসের এখানে কিন্তু অবশ্যই রেডিয়েশনের একটা পয়েন্ট আছে। যে কোনো পেইন, যে কোনো সিমটম, যে কোনো অর্গ্যান রিলেটেড অবশ্যই রেডিয়েশন জিজ্ঞাসা করতে হবে, বিকজ রেডিয়েশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আইডেন্টিফাইং পয়েন্ট। একটা পেইন কোথায় রেডিয়েট করতেছে সেখান থেকে আমি অনেক ক্লু পাই। সো এমআই বা ইস্কেমিক হার্ট ডিজিজের যে কোনো পেইন নর্মালি রেডিয়েট যদি করে, সেটা কোথায় করতে পারে? লেফট শোল্ডার, এখানে হইতে পারে, লেফট আর্মেও হইতে পারে, ইনফ্যাক্ট জ অর থ্রোট এখানেও হইতে পারে। এখন আমরা সবাই হয়তো বা লেফট শোল্ডারের কথা পড়ছি, লেফট আর্ম বা জতে পাওয়া যায় কিনা, আই হ্যাভ সিন দিস পেশেন্ট মাল্টিপল টাইমস, এবং কিছু কিছু বইতে এইগুলার কথা আসলে ইনক্লুড করছে, হয়তো বা সব বইতে লেখা নাই, বাট কিছু কিছু বইতেও আর্ম এবং জ, ইভেন থ্রটকেও ইনক্লুড করা হয়েছে, বাট লেফট শোল্ডারের কথা সব জায়গায় বলা হয়েছে। সো ব্যাপার হচ্ছে সবসময় আমার লেফট শোল্ডারে পেইন পাই, ইটস নট লাইকলি। সামটাইমস সে হাতের কথাও বলে, সামটাইমস থ্রটের কথা বলে, সামটাইমস জয়ের কথা বলে। সো এটা আসলে একটু ভ্যারিয়েবল, বাট মেজরিটি অফ দ্য টাইম আমরা লেফট শোল্ডারে আমরা এক্সপেক্ট করি, বাট একটু ডিফারেন্টও রেডিয়েশনও হইতে পারে। রেডিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন এমআই পেশেন্টের রেডিয়েশন ইউজুয়ালি আমরা আসলে এক্সপেক্ট করি। এখন
সব জায়গায় সব পেশেন্ট সবসময় যে বলবে এটা নেসেসারি না, কিছু কিছু জায়গায় হয়তো পেশেন্ট রেডিয়েশন নাও বলতে পারে। সো রেডিয়েশন না পাইলে যে আমি এটাকে এক্সক্লুড করে দেবো আমি সেটা বলবো না, বাট রেডিয়েশন যদি আমি পাই সেখানে ওটা আরও বেশি এভিডেন্ট হয় যে ঠিক আছে ইট ইজ গোয়িং ফর ইস্কেমিক হার্ট ডিজিজ, ইট ইজ গোয়িং ফর এমআই বা ইট ইজ গোয়িং ফর মানে ক্রনিক স্টেবল অ্যানজাইনা। সাধারণত অ্যানজাইনার পেইন এত হয় না, এমআই পেইনের ক্ষেত্রে আমরা এটা দেখি। সো রেডিয়েশন শুড বি চেকড, তাহলে রেডিয়েশন আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে একটা চেস্ট পেইন যখন সে আসতেছে এই কথাগুলো অবশ্যই আমাকে জেনে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এই এমআই পেইন এমন একটা পেইন, এই পেইন আসলে কোনো কিছুতে কমে না। এমআইয়ের যেই পেইন, এমআইয়ের পেইন কোনো কিছুতে কমে না এক্সেপ্ট ওপিওয়েড অ্যানালজেসিক, এবং ওপিওয়েড অ্যানালজেসিকেও কথা আছে। ওপিওয়েড অ্যানালজেসিকের মধ্যে এটা মরফিনে আসলে কমে। আমরা কিছু পার্টিকুলার জায়গায় পেথিডিন দিই, দ্যাট ইজ সত্য কথা, কিন্তু এমআই পেশেন্ট পেথিডিন দিয়েও আসলে খুব বেশি একটা পেইন কমে না, ওর মরফিনই লাগে। আমরা কিছু জায়গায় পেথিডিন দিই, সেটা ডিফারেন্ট আলাপ। কার্ডিওলজিতে কিছু জায়গায় পেথিডিন দেওয়া হয়, বিশেষ করে ইনফিরিয়র এমআইতে পেথিডিনটা বেশি চুজ করা হয়, কিছু হিসাব নিকাশের জায়গা আছে। কিন্তু আমি পার্সোনালি যত পেশেন্টকে পেথিডিন দিছি, মানে আমি নিজে যখন শিশুতে কাজ করছি, পেইনের কথা সে আসলে সে যায় না, মানে পেইন ও সাফার করতে থাকে। মানে মরফিন ছাড়া ওর পেইন আসলে কমে না। সো ওপিওয়েড অ্যানালজেসিক ছাড়া এমআই পেশেন্টের পেইন কোনোভাবেই কমবে না। ক্রনিক স্টেবল অ্যানজাইনা, এইখানে কিন্তু জিটিএন ট্যাবলেটেই পেইন কমে গেছিল, কিন্তু এমআই পেশেন্ট সেটা মানে আনস্টেবল অ্যানজাইনা হোক বা আনস্টেবল অ্যানজাইনা তো এমআই বলতেছি না, বাট এসিএস এর মধ্যে ফেলাইছি, নর্মালি এখানে আসলে মরফিন লাগে। আচ্ছা, আনস্টেবল অ্যানজাইনাতে পেথিডিনও কাজ হইতে পারে। তো ওপিওয়েড অ্যানালজেসিক আমরা আসলে আসতে হয়। তাহলে কোন জিনিসে আমার পেইন কমে, এটা হচ্ছে এটা। এখন নর্মালি এই পেশেন্টের দুইটা ঘটনা ঘটতে পারে যেটা আসলে খুব প্যাথেটিক। সেটা হচ্ছে অনেক পেশেন্ট চেস্ট পেইন হলে ফার্মেসিতে যায়, এবং আমি পার্সোনালি এরকম মাল্টিপল পেশেন্ট দেখছি যারা ফার্মেসি থেকে এনএসআইডস নিয়ে চলে আসছে এবং সে এনএসআইডস খাইছে। তাহলে একটা পেশেন্ট ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, তার চেস্ট পেইন হয়েছে, এবং চেস্ট পেইন হওয়ার পরে সে ফার্মেসিতে গেছে, ফার্মেসিতে সে এনএসআইডস নিছে। অনেক জায়গায় আমি এমনও পাইছি COX-2 ইনহিবিটর, হ্যাঁ আমি এটাও পাইতে দেখছি। এবং অনেক জায়গায় পেশেন্ট প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে চলে আসছে, গ্যাসের বুড়ি মনে করে, গ্যাসের ব্যথা মনে করে। সো এইগুলা পেশেন্টের একটা হিস্ট্রি দিতে পারে যে আপনি ব্যথার জন্য কি ওষুধ খাইছেন। যখন জিজ্ঞাসা করবে সে বলবে আমি এনএসআইডস নিছি, ব্যথা কমে নাই, COX-2 ইনহিবিটর নিছি, ব্যথা কমে নাই, পিপিএ নিছি, ব্যথা কমে নাই। সো হোয়াট মেক্স ইট বেটার? নাথিং মেক্স ইট বেটার, কোনো কিছুই এটাকে বেটার করতেছে না। হ্যাঁ, ক্রনিক স্টেবল অ্যানজাইনা হলে জিটিএন ট্যাবলেটে বেটার হবে, বাট এই পেশেন্ট যেটা করবে সে আগে ফার্মেসিতে যদি যেয়ে থাকে তাহলে সে এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা পাবে এবং কিছুতেই তার ব্যথা কমবে না, এবং সে এই হিস্ট্রিটা আসলে দিবে এবং এটা নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এনএসআইডস অ্যান্ড COX-2 ইনহিবিটরের ঝামেলা আছে কিনা? অবশ্যই আছে। একটা একটা সিভিএস এর পেশেন্ট এনএসআইডস আর COX-2 ইনহিবিটর দেওয়া যাবে না। কারণ কি? এগুলা দিলে পেশেন্টের ক্ষেত্রে পরে দেখা যাচ্ছে ফ্লুইড ওভারলোড হয়, ফ্লুইড ওভারলোড হয়ে হার্ট ফেইলার হয়ে যেতে পারে। এমনিতে এই পেশেন্টের হার্ট ফেইলারের রিস্ক বেশি, এখানে ঘটনা আরও খারাপ হয়ে যেতে পারে। সো সিভিএস রিলেটেড পেশেন্ট আমরা এনএসআইডস আর COX-2 ইনহিবিটর দিব না, বাট এই পেশেন্টগুলো পায় এবং তাদের অবস্থা আরও খারাপ হয় এবং এদের ক্ষেত্রে হার্ট ফেইলারটা আমরা একটু বেশি পাই। তাহলে সে আসলে হিস্ট্রি দিবে যে সেইগুলো কিছু একটা না নিছে, তার ব্যথা কমে নাই। তাহলে এখন কোন কন্ডিশনে তার ব্যথা বাড়ে? আসলে এমআই ব্যথাটা আসলে কাইন্ড অফ কনস্ট্যান্ট পেইন, এটা সময়ের সাথে সাথে বাড়তেছে এরকম না, বা সময়ের সাথে সাথে কমে এরকম না, কাইন্ড অফ কনস্ট্যান্ট পেন। বাট হ্যাঁ, 5-6 ঘন্টা 7-8 ঘন্টা পরে ব্যথা একটু কমতে পারে, ততক্ষণে তো আসলে অনেক ড্যামেজ যা হওয়ার হয়ে গেছে। তাহলে নর্মালটা, বা অনেক পেশেন্ট 6 ঘন্টা পরেও ব্যথা আছে, এরকম নিয়েও আসতে পারে। ইট ক্যান অলসো হ্যাপেন। আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এরকমও দেখছি যে পেশেন্ট 6 ঘন্টার পরেও আসছে এবং এখনও ব্যথার কথা বলতেছে। হসপিটালে হয়তো বা সে অনেক ঘুরে আসছে, বাট হইতে পারে। তাহলে এই জিনিসগুলো আমরা পেতে পারি। তাহলে সিভিয়ারিটি, আমরা যখন পেশেন্টের একটা পেইনের ডিসকাশন করব, পেইনের সিভিয়ারিটি জানতে হবে। আমরা বলবো যে দেখেন আপনার পেইনকে 1 থেকে 10-এর মধ্যে আপনি একটা মার্কিং করেন। আপনি 1 থেকে 10-এর মধ্যে মার্কিং করলে এটাকে কত দিবেন? সাধারণত এমআই পেশেন্ট 10-এ 10ই দিবে, হয়তো বা 10-এ 9 বা 8 দিতে পারে, কিন্তু ইউজুয়ালি 10-এ 10ই বলবে। কারণ এই পেন এই পেন ভয়ানক রকমের পেন, পেশেন্ট রীতিমতো মৃত্যু ভয় নিয়ে আসে, ফিয়ার অফ ডেথ। যখন একটা পেশেন্টের এমআই ডেভেলপ করে, দেয়ার ইজ ফিয়ার অফ ডেথ, ও ভয় পায় যে ও মারা যাচ্ছে, এবং এইটা ওকে চূড়ান্ত রকমেরভাবে মানসিকভাবে দুর্বল করে ফেলে, সে প্রচণ্ড ভয় পায়। সো নর্মালি এখন এখানে কিছু ব্যাপার আছে, এই কথাটা আসলে সিভিয়ারিটি কথাটা অনেক সময় প্রশ্ন করার জায়গা থাকে না।
অনেক সময় থাকে, কেন থাকে না? অনেক পেশেন্ট হয়তো বা এমআইয়ের কমপ্লিকেশন অলরেডি ডেভেলপ করে গেছে, সেখানে পেশেন্টের কথা বলাটাই তার জন্য খুব ডিফিকাল্ট, সেখানে হয়তো এটা আমরা জিজ্ঞেস করার সুযোগ হয়তো বা পাবো না, বা কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো এটা আসতে পারে, বাট এটা প্লাস মাইনাস। বাট আমি যদি সক্রেটিস ধরে আগাই এই কথাগুলো অনেকটা চলে আসে। তাহলে একটা পেশেন্টের ক্ষেত্রে আমাদের এই পেইন অ্যানালাইসিসে এই জিনিসগুলো দেখতে হবে, এবং এই পয়েন্টসগুলো যদি আমি পাই, ওকে লেটস থিঙ্ক এইটা তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ আমরা ধরতেছি। এখন যখন আমি ইসকেমিক হার্ট ডিজিজ দেখতেছি, আমার নেক্সট অ্যাপ্রোচ কি? যদিও আমরা সিমটম অ্যানালাইসিস বলছি, বাট আমি এখানে নেক্সট অ্যাপ্রোচটা বলে তারপর নেক্সট ইয়েতে কথা বলবো। সেটা হচ্ছে মাস্ট ইসিজি করতে হবে, অবশ্যই এবং অবশ্যই ইসিজি করতে হবে। এবং আমরা একটা জিনিস মাথায় রাখবো, ইসিজিতে আমরা কি খুঁজতেছি? এসটি এলিভেশন, আমরা ইসিজিতে এসটি এলিভেশন খুঁজতেছি, টি ইনভার্সন খুঁজতেছি, প্যাথোলজিক্যাল কিউ খুঁজতেছি। এখন এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে যেটা এসটি এলিভেটেড এমআই শুধুমাত্র সেখানেই এসটি এলিভেশন থাকবে এবং শুধুমাত্র সেখানেই প্যাথোলজিক্যাল কিউ থাকবে। আনস্টেবল অ্যাঞ্জাইনা বা নন এসটি এলিভেটেড এমআই সেখানে টি ইনভার্সন থাকবে। তাও এখানে কথা হচ্ছে খুব আর্লি স্টেজ যদি হয়, লাইক আধা ঘন্টার মধ্যে চলে আসছে বা এরকম 1 ঘন্টার মধ্যে চলে আসছে, টি ইনভার্সন তখন নাও থাকতে পারে। বাট ইসিজিটা আমরা অবশ্যই করবো, একটা পেশেন্ট চেস্ট পেইন এসে ইসিজি করবো, এবং আমি মনে করি যে ইসিজিতে ফিচার পাইলাম না অথবা জাস্ট টি ইনভার্সন পাইছি, তাহলে পেশেন্টের আমরা ট্রপোনিন আইটাও করতে হবে। মানে এটাকে এক্সক্লুড করা মানে আগে এক্সক্লুড করতে হবে যে একটা পেশেন্ট সিমটম এমআইয়ের ফেভারে যাচ্ছে কিন্তু আমি ইসিজিতে কিছু পাই নাই, একটা ট্রপোনিন আই করে তারপরে যেতে হবে। এখন ট্রপোনিন আইয়ের কথা হচ্ছে চেস্ট পেইন ওঠার পরে অ্যাটলিস্ট 4 ঘন্টা ওয়েট করা উচিত। 3 ঘন্টা অনেক সময় প্র্যাকটিক্যালি করা, বাট 3 ঘন্টায় একটু প্লাস মাইনাস রিপোর্ট নাও আসতে পারে। 4 ঘন্টা করলে হয়, বইতে 6 ঘন্টা লেখা আছে, আমরা 4 ঘন্টা প্র্যাকটিস করি। সো অ্যাটলিস্ট 4 ঘন্টা মাথায় রেখে ট্রপোনিন আই দিতে হবে। আর যদি সিমটম অ্যানালাইসিস করে যদি ইসকেমিক হার্ট ডিজিজ মনে হয়, আমরা একটা লোডিং ডোজ সেখানে দিয়ে দিই। তাহলে আমাদের এইটা গেল চেস্ট পেইনে ইসকেমিক হার্ট ডিজিজের কথা। এখন চেস্ট পেইনের একমাত্র কারণ ইসকেমিক হার্ট ডিজিজ না, চেস্ট পেইন আরও অনেকগুলো কারণে হইতে পারে। কার্ডিওভাস্কুলার রিজনে যদি আমরা ধরি, তাহলে আমরা কী আসতে পারে? আরেকটা কারণ হইতে পারে চেস্ট পেইনের পেরিকার্ডাইটিস। এখন আমরা যখন পেরিকার্ডাইটিস নিয়ে পড়ি, আমাদের ডেভিডসনে দেখি, আমরা দেখি যে এখানে অনেক ভাইরাল ইনফেকশনের কথা আসে, এখানে অনেক রকম কারণের কথা আসে। বাংলাদেশে আমরা আসলে কোনটা বেশি পাই? এখন ভাইরাল ইনফেকশনের ব্যাপারটা হচ্ছে যেটা শীত প্রধান সময়, উইন্টার পিরিয়ডে কিছু রেসপাইরেটরি ভাইরাস আছে, যেই ভাইরাস দিয়ে কোনো একটা পারসন ইনফেক্টেড হলে পেরিকার্ডাইটিস হতে পারে, এবং এই জন্য শীত প্রধান দেশে আমরা ভাইরাল পেরিকার্ডাইটিসটা বেশি পাই। বাংলাদেশ আসলে গ্রীষ্ম প্রধান দেশ, এখানে আমরা ভাইরাস ইনডিউসড পেরিকার্ডাইটিস যে পাই না আমি সেটা বলছি না, আমরা কিছু কেস পাই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা পেশেন্ট পেরিকার্ডাইটিস নিয়ে আসলে এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কারণগুলো আমরা একটু বেশি দেখি সেইগুলোর দিকে আমাকে একটু নজর দিতে হবে। আগে পেরিকার্ডাইটিস তবে আমাদের হইতে পারে। এখন আচ্ছা, পেরিকার্ডাইটিস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কোন পেশেন্টে বেশি দেখি? এখানে কিছু ব্যাপার আছে, কিছু পেশেন্ট আছে যাদের সিকিডি আছে, সো ইউরেমিয়া থেকে সেখান থেকে তাদের পেরিকার্ডাইটিস হয়, এটা আমরা খুবই ফ্রিকুয়েন্টলি দেখি। কিছু পেশেন্টের টিউবারকুলোসিস থাকে, টিউবারকুলোসিস থেকে সেখান থেকে পেশেন্টের পেরিকার্ডাইটিস হয়, এটা বাংলাদেশের ক্ষেত্রেও আমরা আসলে বেশ কিছু পাই। আবার দেখা যাচ্ছে অনেক পেশেন্টের এমআই হয়ে গেছে, এমআইয়ের কমপ্লিকেশন থেকে পরবর্তীতে পেশেন্টের পেরিকার্ডাইটিস হতে পারে। বিশেষ করে ড্রেসলার সিনড্রোমের কথা আমরা সবাই জানি। ড্রেসলার সিনড্রোমটা সাধারণত 1 সপ্তাহ বা তার একটু বেশি সময়, কয়েক সপ্তাহ পরে হয়, 3-4 সপ্তাহ পরে হয়। আবার অ্যাকিউট পেরিকার্ডাইটিস দেখা যাচ্ছে অ্যাকিউট এমআইয়ের 1-2 দিন পরেও ডেভেলপ করতে পারে, এটা আবার আমরা পাই এমআই হওয়ার 2-3 দিন পরে পেরিকার্ডাইটিস ডেভেলপ করছে, এটা মাঝে মাঝে আমরা আসলে দেখছি। নর্মালি আমরা আসলে এইগুলো একটু বেশি চিন্তা করি। হ্যাঁ, বা ব্যাকটেরিয়াল ট্রমাটিক ইভেন্ট আমরা খুব কমই আমরা জিপিতে আমরা ডিল করব, বাট দেখা যাচ্ছে যে আমরা একটু এইগুলার দিকে একটু বেশি দেখি। পেশেন্টের সিকিডি আছে কিনা, টিবি আছে কিনা, সেটার দিকে আমরা আসলে একটু বেশি নজর দিই। বাট কথা হচ্ছে যে ঠিক আছে, পেরিকার্ডাইটিস হলে আমাদের পেশেন্টের পেইনের কী মানে ফেভারেবল পয়েন্ট থাকে। সো প্রথম কথা হচ্ছে, যদি একটা পেশেন্টের পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, সো পেরিকার্ডাইটিসের যে পেইন, এই পেইনের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? এই পেইনটা দেখা যাচ্ছে একটু শার্প কোয়ালিটি পেইন,
এখন যখনই আমি শার্প বলি এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, শার্প পেইন আসলে অনেকগুলো কন্ডিশনে হইতে পারে। একটা পেশেন্টের চেস্ট পেইন শার্প ইন নেচার, দ্যাট ক্যান বি ফর মাল্টিপল রিজনস। এই শার্প পেইন পালমোনারি এম্বোলিজমেও হইতে পারে, পালমোনারি এম্বোলিজম সেখানে শার্প পেইন হইতে পারে। আবার দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্ট হয়তো বা অ্যাওর্টিক ডিসেকশন হয়ে গেছে, যদিও আমরা অ্যাওর্টিক ডিসেকশন আসলে খুবই কম পাই, বা হইলে ওটা ইমার্জেন্সি সেটিংস, বাট এখানেও শার্প পেইন হইতে পারে। আরও কিছু পার্টিকুলার রিজনের শার্প পেইনের কথা আসতে পারে। প্লিউরিসি, সাপোজ একটা পেশেন্টের প্লিউরিসি হয়েছে, হ্যাঁ প্লিউরিসি, সেখানেও কিন্তু পেশেন্ট শার্প পেইনের কথা বলতে পারে। সো শার্প পেইন ব্যাপারটা আসলে পেরিকার্ডাইটিসের জন্য খাস ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, পেরিকার্ডাইটিসে আমরা একটা শার্প পেইন পাই, সেন্ট্রাল চেস্ট পেইনই আমরা পাবো। তাহলে এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পেনের একটা খুব টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক হলো পেশেন্ট যদি শ্বাস নেয় ডিউরিং ইন্সপিরেশন পেইনটা খুব বেশি বেড়ে যায়। তাহলে পেইন অ্যাগ্রেভেট করে ডিউরিং ইন্সপিরেশন, অ্যাগ্রেভেট করে ডিউরিং ইন্সপিরেশন, অথবা ডিউরিং মুভমেন্ট, সে যদি মুভমেন্ট করে তখনও তার ব্যথাটা আরও অ্যাগ্রেভেট করে, আরও খারাপের দিকে যায়। পেশেন্ট বেটার ফিল করে কখন? যদি সে একটু সামনের দিকে একটু ঝুঁকে। তাহলে যদি পেশেন্ট একটু লিন ফরওয়ার্ড হয়, লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে সে একটু ঝুঁকে গেছে, ওই মোমেন্টে সে একটু বেটার ফিল করে। বাট আদারওয়াইজ এমনিতে শ্বাস নিলে রেসপিরেটরি মুভমেন্ট এখানে তার আসলে ব্যথাটা আসলে বাড়ে। সো একটা পেরিকার্ডিটিসের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখব। এখন একটা পেরিকার্ডিটিস কেন হলো সে কারণটাকে বের করতে হবে। সো এই জন্য হিস্ট্রিতে এইগুলো আমাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আমি হিস্ট্রিতে বলছিলাম যে আমার কেন হইতে পারে, যেমন একটা কথা বলেছিলাম যে পেশেন্টের ভাইরাল কিছু কজ থেকে হইতে পারে, যে সাপোজ একটা ভাইরাল ইনফেকশন থেকে হয়েছে। এখন একটা ভাইরাল ইনফেকশন থেকে হলে সে একটা রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন একটা হিস্ট্রি দিতে পারে, যে তার একটা জ্বর, ঠান্ডা, কাশি, ফ্লু লাইক সিমটমস। তাহলে তার ফ্লু লাইক সিমটমসের কোনো হিস্ট্রি আছে কি না সেটা সবার আগে জিজ্ঞাসা করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার এমআইয়ের হিস্ট্রিটা জানতে হবে। তৃতীয় কথা টিউবারকুলোসিস লাইনে একটু কোশ্চেন রাখতে হবে। থার্ড কথা তার সিকিডি আছে কি না সেটা একটু শুনে নিতে হবে। অবশ্য সিকিডি পেশেন্ট যেই অবস্থায় পেরিকার্ডাইটিস ডেভেলপ করবে ওই পেশেন্ট আসলে দেখলেই বোঝা যাবে তার সিকিডি, ওর স্কিন চেঞ্জ, হ্যাঁ সারা পায়ে পানি, নর্মালি এগুলো আসলে থাকে। ডায়ালাইসিসের পেশেন্টেরও পেরিকার্ডাইটিস হতে পারে। এনডিসিস রেনাল ডিজিজের ক্ষেত্রে পেরিকার্ডাইটিসটা অনেক বেশি হয়। সো বাট কনটেক্সটটা একটু বের করতে হবে যে আসলে কেন হলো। আবার অনেক সময় দেখা যাচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, হ্যাঁ এগুলো থেকেও পেরিকার্ডাইটিস হতে পারে। সো পেশেন্টের পাস্ট মেডিকেল ইলনেস বা এক্সিস্টেন্ট কোনো কন্ডিশন আছে কি না সেটা অবশ্যই একটু শুনে নিতে হবে। বিকজ পেরিকার্ডাইটিস জাস্ট হঠাৎ করে হয়ে গেল ব্যাপারটা এরকম না। মোস্ট অফ দ্য টাইম আসলে একটা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কন্ডিশন আছে। তাহলে হিস্ট্রি নেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডের এই কন্ডিশনগুলো আছে কি না সেটা একটু আমাকে চেক করে নিতে হবে। তাহলে পেরিকার্ডাইটিসের পেইনের ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে আলাদা করতে পারবো? সো যখন সে লিন ফরওয়ার্ড করবে তখন তার পেইনটা একটু বেটার ফিল করবে, আর ইন্সপিরেশন বা মুভমেন্টে পেইনটা আরও খারাপ হবে। তাহলে এটার জন্য ওর্স এটাতে সে বেটার ফিল করে। তাহলে এটা গেল পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস বাদে আর কি কি রিজনে একটা পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসতে পারে? সো একটা হচ্ছে অ্যাওর্টিক ডিসেকশন। এখন অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে কথা হচ্ছে আমরা যদি সাপোজ জিপি প্র্যাকটিসের ক্ষেত্রে অ্যাওর্টিক ডিসেকশন যদি সাসপেক্টও করি আমাদের উচিত অ্যাজ আর্লি এজ পসিবল পেশেন্টকে রেফার করে দেওয়া। এখন অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে আমার মেইন ক্লুটা কী হবে? এখানেও আমরা একটা শার্প, হ্যাঁ একটা রেট্রোস্টার্নাল চেস্ট পেইন পাই, শার্প রেট্রোস্টার্নাল চেস্ট পেইন পাই। এখন পেইনের রেডিয়েশনটা ইম্পর্টেন্ট এখানে। এই শার্প পেইনটা রেডিয়েট করে ব্যাক, পেছন দিকে, হ্যাঁ সামটাইমস বলতে পারে বিটুইন দ্য স্ক্যাপুলাও করতে পারে, ইন্ডিকেট করতে পারে। তাহলে ইট রেডিয়েটস টু দ্য ব্যাক, পেছন দিকে পেইনটা রেডিয়েট করতেছে। অ্যান্ড এই পেশেন্টে যদি আমি ব্লাড প্রেশার চেক করি, ব্লাড প্রেশার উইল বি লো। সো ব্লাড প্রেশারটা চেক করে এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে একটা পেশেন্ট যদি অ্যাওর্টিক ডিসেকশন নিয়ে আসে তাহলে একটা শার্প চেস্ট পেইন দ্যাট রেডিয়েটস টু দ্য ব্যাক, এবং ওই মোমেন্টে ব্লাড প্রেশার যদি চেক করি বিপি শুড বি লো, একটি সিস্টোলিক ব্লাড প্রেশারটা লো থাকবে, এটা আমাদের এখানে এক্সপেকটেশন। এবং এই পেশেন্টকে অবশ্যই রেফার করে দিতে হবে। এই পেশেন্ট ধরে রাখার কোনো কিছু নেই, মাস্ট বি রেফার্ড অ্যাজ আর্লি এজ পসিবল। কার্ডিয়াক রিজনে যে চেস্ট পেইনগুলো নিয়ে আমরা আসি, এখানে আরেকটা জিনিসে আলোচনা আসবে, সেটা হচ্ছে সাপোজ
পেশেন্ট একটা ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে। এখন আমরা অনেক সময় চিন্তা করি কি যে চেম্বারে ভালভুলার ডিজিজ পেশেন্ট আসলেই আসবে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিশেষ করে এরকম অনেক পেশেন্ট ঘুরতে থাকে, দেখা যায় বিশেষ করে আমরা যেটা দেখি, সাপোজ মাইট্রাল স্টেনোসিস, হ্যাঁ, এটা একটা খুব কমন একটা ঘটনা হচ্ছে, এই পেশেন্ট প্রথমে ড্রাই কাফ থাকে, পেশেন্টের দেখা যাচ্ছে ড্রাই কাফ থাকে, একটা লম্বা সময় ধরে ড্রাই কাফের হিস্ট্রি দেয়, সামটাইমস হিমোপ্টাইসিস থাকতেও পারে, হ্যাঁ, পেশেন্ট ঘুরতে থাকে, হ্যাঁ, পিরিফেরিতে এটা বেশি হয়, এটা কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি, হ্যাঁ, ড্রাই কাফ থাকে, সামটাইমস অকেশনাল হিমোপ্টাইসিসের কথা বলতে পারে, ঘুরতে থাকে, ডায়াগনোসিস হচ্ছে না, কোনো একদিন হয়তো বা ইকো করতে গিয়ে ধরা পড়ে গেছে যে মাইট্রাল স্টেনোসিস ছিল। কারণ কি, আসলে আমাদের বাংলাদেশে আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা আসলে পেশেন্টে অস্কালটেট করি না, আমরা হয়তো বা লাং একটু অস্কালটেট করে ছেড়ে দিই, চেস্ট যে অস্কালটেট করতে হয়, প্রিকর্ডিয়াম যে অস্কালটেট করতে হয়, উই ডু নট ডু ইট ভেরি অফেন, এবং অস্কালটেশন করলেও মারমারটা আমরা আসলে খুব ভালো একটা আমাদের প্র্যাকটিস থাকে না, যে কারণে মারমারটা ধরতে পারা যায় না। অবশ্যই এখানে আরেকটা ব্যাপার বলবো, মাইট্রাল স্টেনোসিসের যে মাইট্রাল স্টেনোসিসের মারমারটা হলো মিড ডায়াস্টোলিক মারমার। এখন মিড ডায়াস্টোলিক মারমারটা আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হার্ড, মানে আমরা যে নর্মাল স্টেথোস্কোপগুলো ইউজ করি, মিড ডায়াস্টোলিক মারমার এখানে খুব ভালো একটা বোঝা যায় না। এই মারমারটা ভালো বুঝতে গেলে একটা ভালো মানের স্টেথোস্কোপ ইউজ করা দরকার। এখন আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা যে সকল বাজে স্টেথোস্কোপ ইউজ করি, সেখানে এই মারমার বোঝার কোনো সুযোগই নেই। সো অনেকভাবে এই পেশেন্টগুলো মিস হয়ে যায়। সো এখন দেখা যাচ্ছে এই যে একটা পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস যদি এরকম ভালভুলার হার্ট ডিজিজ থাকে, সামটাইমস এরাও চেস্ট পেইন নিয়ে আমাদের কাছে আসতে পারে। সো এখানে আসলে পেশেন্টের একটা ওভারঅল হিস্ট্রি নিয়ে আমরা হয়তো বা খুব বেশি ক্লু হয়তো বা নাও পেতে পারি, কিন্তু যখন আমরা পেশেন্টের প্রিকর্ডিয়াম অস্কালটেট করব, তখন হয়তো একটা মারমার খুঁজে পেয়ে গেলাম। সো সামটাইমস এটাও হইতে পারে। এই জন্য আসলে যদি এরকম হয় একটা পেশেন্টের চেস্ট পেইন পাচ্ছি, একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারতেছি না কোন দিকে যাব, কোন দিকে যাচ্ছে, খুব একটা ক্লিয়ার হচ্ছে না, একটু জেনারেলাইজড কথাবার্তা মনে হচ্ছে, অস্কালটেট, লাং অস্কালটেট করতে হবে, প্রিকর্ডিয়াম অস্কালটেট করতে হবে, এবং অবশ্যই লুক ফর মারমার। আমি বলতেছি না যে মারমারে একদম সবাইকে জাহাজ হইতে হবে, বাট অ্যাটলিস্ট অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। এবং যদি আমি দেখি যে আমি একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড পাচ্ছি, শুধু ফার্স্ট সাউন্ড সেকেন্ড সাউন্ড নর্মালি যেরকম সেটা না, কিছু একটা অ্যাবনর্মালিটি আছে, অ্যাটলিস্ট রেফার ইট ফর ইকো, অ্যাটলিস্ট পেশেন্ট কাছে ঠিক আছে আপনি একটা ইকো করেন, অথবা রেফার টু এ কার্ডিওলজিস্ট, তখন বলতে পারতে হবে। কিন্তু আগে সেটাকে অস্কালেট করে একটা অ্যাড্রেস করতে হবে। কারণ জাস্ট কাশি আছে, কাশির ওষুধ দিয়ে ছেড়ে দিলাম, এই ঘুরতে থেকে, এটা কিন্তু বাস্তব কথা, মাইট্রাল স্টেনোসিস পেশেন্ট এরকম কিন্তু ঘোরে কিন্তু। তো ইট ইজ ভেরি আনফর্চুনেট। তাহলে এইখানে আমাদেরকে অ্যাপ্রোচ রাখতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু জায়গায় ভালভুলার হার্ট ডিজিজ পেশেন্ট হয়তো বা সে অ্যানজাইনার পেইন নিয়ে আসতে পারে, অথবা তার হার্ট ফেইলারের ফিচার নিয়ে আসতে পারে, পায়ে পানি চলে আসছে, সামটাইমস এরকম হিমোপ্টাইসিস বা অকেশনাল শর্টনেস অফ ব্রেথলেসনেস এরকম নিয়ে আসতে পারে, কিন্তু আমরা খুব বেশি ক্লিয়ার হইতে পারতেছি না। সো আমরা একটু মাথায় রাখবো, একটা সিম্পল কথা বলি, কোনো একটা পেশেন্টের যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে, সো এই পেশেন্ট আসলে কী কী রকমের সিমটম থাকতে পারে। কিছু পেশেন্ট হয়তো বা চেস্ট পেইনের কথা বলতে পারে, যদিও সেটা খুব সবসময় পাই না। শর্টনেস অফ ব্রেথ, এটা খুব ফ্রিকুয়েন্ট ক্ষেত্রে আমরা পাই। ড্রাই কাফ, কিছু পেশেন্টের ক্ষেত্রে ড্রাই কফ ডেভেলপ করে। আসলে ড্রাই কফ যেটা হয় সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে পালমোনি হাইপারটেনশন ডেভেলপ করে গেছে অ্যাজ এ কমপ্লিকেশন, সেখান থেকে ড্রাই কফটা আসলে হয়, এবং সামটাইমস সেখান থেকে হিমোপ্টাইসিসও থাকতে পারে, আর একটা হইতে পারে পেশেন্টের হার্ট ফেইলারের ফিচার। তাহলে ফিচার অফ হার্ট ফেইলার নর্মালি আমরা একটা লেগ এডেমা পাইতে পারি, বা আদার যেই হার্ট ফেইলারে যেরকম পেশেন্টের নকচার্নাল ডিজনিয়া, হ্যাঁ, শুয়ে থাকলে শ্বাসকষ্ট বেড়ে যায়, ক্যাচ আপ ব্রেথ অ্যাট নাইট, এরকম প্রেজেন্টেশন থাকতে পারে। সো আমরা একটু মাথায় রাখবো যে এরকম থাকতে পারে। সো এই কারণে ভালভুলার হার্ট ডিজিজটা বোঝার বেস্ট উপায় হচ্ছে মানে হিস্ট্রি আমাকে সবসময় খুব ক্লিয়ার কাটভাবে বলে দিবে সেটা না, বাট যখনই আমি অস্কালটেট করবো আমি আসলে বুঝতে পারবো অ্যাটলিস্ট একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, এটা যেন মানে এটা বুঝতে পারতে হবে। সো এটা বোঝার জন্য আসলে দুটো জিনিস দরকার, একটা ভালো স্টেথোস্কোপ দরকার, অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে সাউন্ডটা শোনার একটা এক্সপিরিয়েন্স লাগবে। এখন সাউন্ড শোনার এক্সপিরিয়েন্স নাই, কীভাবে জানবো? আমি বলবো যে এখন ইউটিউবে সব অ্যাভেলেবল, ইউটিউবে একটু সার্চে দিলেই হার্ট সাউন্ড, ভালভুলার হার্ট ডিজিজের যে হার্ট সাউন্ডগুলো আছে, এই যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন শুনলে একটা আইডিয়া চলে আসবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এর বাইরে আর কী কার্ডিয়াক রিজনে একটা পেশেন্ট আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসতে পারে সেটা আমরা একটু জানতে চাই। তাহলে এর বাইরে আর কি নিয়ে বলা যেতে পারে? আচ্ছা, আমরা খুব কমনলি
আচ্ছা কমন না, আগে অন্য একটা কন্ডিশন নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম, আচ্ছা পালমোনারি এম্বোলিজম আমরা যতটা রেয়ার মনে করি বিষয়টা আসলে অতটা রেয়ার না, এটা সত্য কথা। পালমোনারি এম্বোলিজম আমরা যতটা রেয়ার মনে করি এটা ততটা রেয়ার না। পালমোনারি এম্বোলিজম যদি কোনো পেশেন্টের ডেভেলপ করে, আমাদেরকে ধরে নিতে হবে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কন্ডিশন অবশ্যই আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ভেনাস থ্রম্বো এম্বোলিক ফেনোমেনা অবশ্যই সেখানে আছে। এখন হইতে পারে পেশেন্টের আগে একটা ডিভিটি হয়েছে, ডিভিটি থেকে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে গেছে, বা আদার যে কোনো রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রম্বো এম্বোলিজম হয়তো বা সেখানে প্রেজেন্ট, খুবই কমন। ইভেন প্রেগনেন্সিতেও ব্যাপারটা হইতে পারে। তাহলে প্রেগনেন্সি, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, যাদের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে, যাদের এসএলই আছে, বা যাদের একটা লম্বা একটা সার্জারির হিস্ট্রি আছে, বা একটা লং জার্নি, হ্যাঁ আমরা শুধু ওই যে ফ্লাইটের কথা বলি, লম্বা জার্নি কেন, সারাক্ষণ বাসে টানা বসে থাকলে হয় না, বাসে একটা 6 ঘন্টার জার্নি করলাম, টানা বসেছিলাম, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তাহলে লং জার্নি, সার্জারি, এসএলই, এপিএস, প্রেগনেন্সি, ওসিপি, অনেক রকম কন্ডিশনই সেখানে আসলে থাকতে পারে। তাহলে আমরা যে নর্মালি একটা ডিভিটি ডেভেলপ করার যে রিস্ক ফ্যাক্টরগুলো আসলে পড়ছি, যে কোনো রিস্ক ফ্যাক্টর ব্যাকগ্রাউন্ডে প্রেজেন্ট থাকতে পারে। তাহলে আমাদের একটা ডিভিটি হওয়ার যে রিস্ক ফ্যাক্টর, এই রিস্ক ফ্যাক্টর কোন একটা পেশেন্টের প্রেজেন্ট আছে এবং ওই পেশেন্টের যে কোনো মোমেন্টের পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। সো পালমোনারি এম্বোলিজম ইজ নট আনকমন, হইতে পারে। এখন এই পেশেন্টটা আমাদের কাছে কীরকম প্রেজেন্টেশন নিয়ে আসে, এখানেও আমরা একটা শার্প চেস্ট পেইন পাই, এখানেও আমরা একটা শার্প চেস্ট পেইন পাই, কিন্তু এটাকে অন্য পেইনের সাথে আলাদা করার সুযোগ আছে, বিকজ এটা রেট্রোস্টার্নাল চেস্ট পেইন না, এটা সাধারণত চেস্টের এই পেরিফেরাল পার্ট, নট রেট্রোস্টার্নাল, জাস্ট আদার পার্ট। সো এইটা একটা ক্লু যে ইট ইজ নট রেট্রোস্টার্নাল, নর্মালি পেরিফেরাল পার্ট, কিন্তু একটা শার্প চেস্ট পেইন, এবং এই পেইনটা আসলে একটা টাইম দিবে, একটা অ্যাকিউট, নর্মাল অ্যাকিউট একটা ফেনোমেনায় থাকে, 1 দিন 2 দিন 3 দিন এরকম একটা হিস্ট্রি দিতে পারে, কয়েক ঘন্টা না, দিনের হিস্ট্রিও দিতে পারে, 1 দিন 2 দিন 3 দিন এরকম একটা হিস্ট্রিও দিতে পারে। এবং এখানে পেশেন্টের দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে পেশেন্টের কন্ডিশন হয়তো আরও খারাপ হচ্ছে, এবং যখনই এরকম আমরা পেশেন্ট পাবো আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, কারণ কি একটা শার্প চেস্ট পেইন, এটা রেট্রোস্টার্নাল না, সাইডে সুইডে আছে, তাহলে কিন্তু এখানে আরেকটা ডিফারেন্সিয়াল আমাদেরকে চিন্তা করতে হবে যে এইটা প্লিউরিসি হলো কি না। হ্যাঁ, পেশেন্টের একটা প্লুরাল এফিউশন হলো বা প্লিউরা, সেখানে একটা ইনফ্লামেশন হলো কি না, প্লুরাল ইনফ্লামেশন, হ্যাঁ নিউমোনিয়া থেকেও তো এটা হতে পারে। সো ওইটাও একটু মাথায় রাখতে হবে যে ওই লাইনে কিছু হইলো কি না, সেটাও আমাকে কনসিডারেশন করতে হবে। তাহলে সেই পেশেন্টের রেসপাইরেটরি কী কী সিমটম হইতে পারে সেটা নিয়ে একটু ডিসকাশন করতে হবে। পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ আছে কি না, নর্মালি পালমোনারি এম্বোলিজম যদি ডেভেলপ করে সেখানে কিন্তু শর্টনেস অফ ব্রেথ থাকবে, সেখানে শর্টনেস অফ ব্রেথ থাকবে, সেখানে হিমোপ্টাইসিস থাকবে। আচ্ছা হিমোপ্টাইসিসটা প্লাস মাইনাস থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে এই পেশেন্টে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে স্যাচুরেশন ফল করতেছে। আচ্ছা ব্লাড প্রেশার এটা ফল করতে পারে, নর্মালও থাকতে পারে, এটা ডিপেন্ড করতেছে পালমোনারি এম্বোলিজমের এক্সটেনশন কতটুকু তার উপরে, বাট স্যাচুরেশন ফল করবে, ব্লাড প্রেশার ফল করবে, ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে, হ্যাঁ আমরা এই জিনিসগুলো পাবো। আচ্ছা তাহলে আমাদের পালমোনারি এম্বোলিজম লাইনে যদি আমরা এরকম শার্প চেস্ট পেইন পাই, এখন শার্প চেস্ট পেইন পাইলে আমরা সবসময় সেটা নিউমোনিয়া লাইনে চিন্তা করি নর্মালি জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে, কিন্তু আমার কথা হচ্ছে যে জাস্ট নিউমোনিয়া ধরে আগাবো না, আমরা অবশ্যই পালমোনারি এম্বোলিজমের এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে, তার ডিভিটি কোনো রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট ছিল কি না, বা ডিভিটির কোনো কথা বলছে না যে সোয়েলিং অফ দ্য লেগ এরকম একটা হিস্ট্রি সে দিচ্ছে কি না, মাস্ট রুল আউট, কারণ এটা মিস হয়ে গেলে খুব বিপদ, কারণ পালমোনারি এম্বোলিজম ইজ এ ভেরি সিরিয়াস কন্ডিশন, এটা খুবই সিরিয়াস কন্ডিশন, এবং এরকম পেশেন্ট হঠাৎ হঠাৎ একটা দুটো আসলে চলে আসে। আই হ্যাভ ফাউন্ড দিস পেশেন্ট অ্যাজ ওয়েল, যে পেশেন্ট আসলে পরে দেখি যে এটা আসলে পালমোনারি এম্বোলিজমের দিকে যাচ্ছে, সো ওইটাকে তাহলে আমাকে তো রেফার করে দিতে হবে। সো এই পেশেন্ট যেন মিস আমরা না করি, তাহলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখবো। এখন এইগুলা হচ্ছে মোটা দাগে ইম্পর্টেন্ট কিছু চেস্ট পেইনের কারণ, কার্ডিওভাস্কুলার রিজন, কিন্তু এইগুলার বাইরে আরও কিছু পেশেন্ট আমাদের কমন চেম্বার প্র্যাকটিসে আমরা আসলে ডিল করে থাকি, আমাদের পেয়ে থাকি। সেটা কি, একটা হচ্ছে মাস্কুলো স্কেলেটাল চেস্ট পেইন, মাস্কুলো স্কেলেটাল
চেস্ট পেইন, একটা হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস, একটা হলো কোস্টোকন্ড্রাইটিস, আর একটাকে আমরা আসলে এভাবে বলতে পারি ইডিওপ্যাথিক চেস্ট পেইন, ইডিওপ্যাথিক চেস্ট পেইন। তাহলে এই তিনটা জিনিস খুব ফ্রিকুয়েন্টলি কমন বেসিসে আমরা আসলে পাই, দ্যাটস ট্রু, চেম্বার প্র্যাকটিসে পাই। সো মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইনের বৈশিষ্ট্য কি? এই পেইনটা মুভমেন্টের সাথে সাথে বাড়ে, অ্যানি সর্ট অফ মুভমেন্ট, হ্যাঁ, এইগুলোকে ইনভলভ করে, এরকম এই রিজিয়নকে ইনভলভ করে, এরকম কোনো মুভমেন্ট হলে ব্যথাটা বাড়ে। তাহলে এই পেইনের বৈশিষ্ট্য কি? মুভমেন্টের সাথে সাথে ব্যথাটা বাড়ে, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কিছুর সাথে পেইনের প্যাটার্নটা মিলে না। আরেকটা হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস। এই পেইনটা কিভাবে বুঝবো? এটা একটা ইনফ্লামেটরি পেইন, হ্যাঁ, ইনফ্লামেশনের কিছু সাইন সিমটম থাকতে পারে। সাধারণত কোস্টোকন্ড্রাল যে জাংশনটা আমাদের এই যে এইখানে যে কোস্টোকন্ড্রাল জাংশন, এই কোস্টোকন্ড্রাল জাংশন সেইখানে আসলে একটা পেইন এবং একটা ফিচার অফ বা সাইন অফ ইনফ্লামেশন সেখানে আমরা এক্সপেক্ট করি। একটু রেডনেস, একটু টেন্ডারনেস, একটু লোকাল টেম্পারেচারটা মানে একটু বেড়ে গেছে, এইগুলো আমরা একটু এখানে এক্সপেক্ট করি। তাহলে এটা কোস্টোকন্ড্রাল জাংশনে এই পেইনটা থাকবে, কোস্টোকন্ড্রাল জাংশন। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক, কোনো কিছুর সাথেই কোনো কিছু মিলতেছে না, হ্যাঁ, বয়সটা একটু কম বয়স, ফিমেল পেশেন্টের ক্ষেত্রেও হইতে পারে, একটু সাধারণত বয়স কম 20 বছরের নিচে, হ্যাঁ, সামটাইমস এরকম ইডিওপ্যাথিক কিছু চেস্ট পেইন আমরা পাই। বাট ইডিওপ্যাথিক চেস্ট পেইন তখনই বলবো যখন কোনো কিছু মিলতেছে না, তখন আমরা কনসিডার করবো ঠিক আছে এটা একটা ইডিওপ্যাথিক হইতে পারে, কোনো সিমটম দিয়ে কিছু মিলতেছে না, ইনভেস্টিগেশন করে কোনো কিছু ধরা পড়তেছে না, কোনো কিছু দিয়ে কিছু পাওয়া যাচ্ছে না, তখন আমরা এখানে কনসিডার করতে পারি যে আচ্ছা ঠিক আছে কিছু ইডিওপ্যাথিক চেস্ট পেইন আছে, এটা সেটা হইলো কিনা। বাট এটা তখনই বলবো যখন কোনো কিছুতেই কোনো কিছু মিলতেছে না, কোনো হিস্ট্রি নাই, কোনো সাইন সিমটম কিচ্ছু নাই, আদার ওরকম কোনো সাইন পাচ্ছি না, ইনভেস্টিগেশন রিপোর্ট অল নর্মাল, তখন। আর এইগুলো হচ্ছে মাস্কুলোস্কেলেটাল কোস্টোকন্ড্রাল। তাহলে কিভাবে আলাদা করব? এটা রিলেটেড উইথ মুভমেন্ট। এখন রিলেটেড উইথ মুভমেন্টের ব্যাপারটা হচ্ছে পেরিকার্ডাইটিসেও পাইছিলাম। পেরিকার্ডাইটিসের পেন সবসময় আছে, মুভমেন্ট করলে বাইরে যায়। এই পেনটা সবসময় থাকবে না, মুভমেন্ট করলে বাড়বে, পার্থক্যের জায়গাটা এটা। অথবা থাকতে পারে মুভমেন্ট করলে বাড়ে, সেটাও হইতে পারে, কিন্তু পেরিকার্ডাইটিসের আদার যে ফিচারগুলো থাকবে সেটা এখানে কিন্তু পাবো না। সো পার্থক্য করাটা আসলে অতটা জটিল না। আর কোস্টোকন্ড্রাইটিসটা পার্টিকুলারলি পেইনের লোকেশনটাকে দেখতে হবে, কোস্টোকন্ড্রাল যে জাংশনটা। তাহলে আমাদের যে ভার্টিবাটা আসতেছে স্টারনামের আগে যুক্ত হওয়ার আগে এখানে একটা মানে ইয়ের একটা পার্ট আছে, কার্টিলেজের একটা পার্ট আছে। সো ওই কার্টিলেজের আর বোনের যে জয়েন্ট ওই জায়গাটা, সো পার্টিকুলার এই যে এরকম একটা লাইন ধর বরাবর, তাহলে এই লাইন বরাবর ব্যথাটা পাবো এবং ওখানে ফিচার অফ ইনফ্লামেশন আমরা এক্সপেক্ট করি, অ্যাটলিস্ট টেন্ডারনেস তো থাকবে। সো এই জিনিসগুলোকে আমরা দেখবো। তাহলে একটা চেস্ট পেইন মোটা দাগে কার্ডিয়াক রিজন আসলে এইগুলা। এখন এর বাইরে আরও অনেকগুলো কারণে একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আমাদের কাছে আসতে পারে। আমি হালকা একটু টাচ দিই। যেমন একটা হচ্ছে পেশেন্টের সাপোজ জার্ড, একটা হচ্ছে ইসোফেজাইটিস, একটা হলো ইসোফেজাইটিস বা ইসোফেজিয়াল স্পাজম। আবার দেখা যাচ্ছে একটা পেশেন্টের হয়তো বা সাপোজ নিউমোনিয়া হয়েছে বা রেসপিরেটরি আদার কন্ডিশনেও এই পেশেন্টও কিন্তু আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে আসতে পারে। এখন একটা জার্ড, এই চেস্ট পেইনের নেচারটা কি? একটা বার্নিং সেন্সেশন। তাহলে একটা বার্নিং সেন্সেশন, হ্যাঁ, মনে হবে যে একটা অ্যাসিড উপরে উঠে আসতেছে, কিছু একটা তরল উপরে উঠে আসছে, জ্বলে যাচ্ছে। হ্যাঁ, ইসোফ্যাজাইটিস অনেক সময় ডেভেলপ করতে পারে, সাধারণত এই রিজিয়নটা এরকম একটা ব্যথা, জ্বলা পোড়া বা স্পাজম হলে এরকম একটা ব্যথা ফিল করতে পারে, তাহলে ইসোফ্যাজাইটিস। নিউমোনিয়াতে নিউমোনিয়া আদার ফিচার থাকবে, জ্বর টর এগুলো থাকবে, ফিভার সেখানে আমরা এক্সপেক্ট করি, সেখানে ফিভার, শর্টনেস অফ ব্রেথ, হ্যাঁ, সেগুলো আমরা এখানে এক্সপেক্ট করি। এখন একটা পেশেন্টের জার্ড বা ইসোফ্যাজাইটিস যদি হয়, সাধারণত এই রিজিয়নটা ধরে পেশেন্ট একটা পেইনের কথা বলে, বার্নিং পেইনের কথা থাকতে পারে। অনেক সময় স্পাজম হলে যেরকম একটা আকচে ধরে, এরকম একটা পেইনের কথাও সে অনেক সময় বলতে পারে। সো আমাদেরকে কার্ডিয়াক পেইনের সাথে এটাকে এক্সক্লুড করতে হবে, যেটা কি কার্ডিয়াক রিজন নাকি নন কার্ডিয়াক সেটাকে এক্সক্লুড করতে হবে। আমরা মোটামুটি কার্ডিয়াক আলোচনাটা করছি। সো আমরা যখন ওই সক্রেটিসটা করব, সক্রেটিস করলে দুধ কা দুধ পানি কা পানি। সো একটা পেইন অ্যানালাইসিস করার সময় সক্রেটিস কোনোভাবে মিস করা যাবে না। তাহলে সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, হ্যাঁ, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, তারপরে টাইমিং, সিভিয়ারিটি, এই যে পয়েন্টসগুলো আছে সক্রেটিসে, আমরা যদি এইগুলোকে যদি আসলে প্রপারলি যদি মেথডিক্যালি আগাই, কোনো কিছু ইনশাল্লাহ মিস হবে না। বাট হ্যাঁ, আমরা মাথায় রাখবো যে একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে কেন কেন আসতে পারে।
তাহলে এই ক্লাসে পার্টিকুলার আমরা চেস্ট পেইন নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের সিমটম অ্যানালাইসিস শুধুমাত্র চেস্ট পেইন না, আমাদের একটা কার্ডিয়াক ইস্যু বা একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা পেশেন্ট চেস্ট পেইন ছাড়াও আমাদের কাছে আমরা যেটা বলছি যে একদম এখান থেকে বের করি আবার, একটা পেশেন্ট আমাদের কাছে এর বাইরেও দেখা যাচ্ছে ব্রেথলেসনেস নিয়ে আসতে পারে, এডেমা নিয়ে আসতে পারে, ক্রেপিটেশন নিয়ে আসতে পারে, সো আদার প্রেজেন্টেশনও থাকতে পারে। এখন একটা পেশেন্টের শুধু কি চেস্ট পেইন থাকবে আর কিছু থাকবে না? অবশ্যই থাকতে পারে। একটা এমআই পেশেন্ট ব্রেথলেসনেস আছে, ইউজুয়ালি থাকে। একটা পেরিকার্ডাইটিস পেশেন্ট, সেখানেও ব্রেথলেসনেস থাকতে পারে। তাহলে একটা পালমোনারি এম্বোলিজম, সেখানে ব্রেথলেসনেস থাকতে পারে। সো একটা পেশেন্ট যে একটা সিমটম নিয়ে আসে সেটা না, মাল্টিপল সিমটম থাকে। আমরা এক এক করে প্রত্যেকটা সিমটমকে অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ, এবং তারপর ডিজিজ ওয়াইজও আমরা আলোচনা করব। সো এই ক্লাসে পার্টিকুলার আমরা চেস্ট পেইন নিয়ে কথা বললাম, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ব্রেথলেসনেস সিমটম অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, বা ফার্দার বাকিগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আসবো ইনশাআল্লাহ। সো এই ছিল এই ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।